আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ। কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি, কিন্তু তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাকে। তৌফিক ইলাহি চৌধুরী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তৌফিক ইলাহি চৌধুরীও আত্মগোপনে ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাতে এলে এই অভিযোগ করেন তিনি। এ সময় ডাচ রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকার আশ্বাস দেন। সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচির বাস্তবায়নে নেদারল্যান্ড সরকারের সহযোগিতা চান। নেদারল্যান্ডস কৃষি, শিল্প, সামুদ্রিক সম্পদ, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানান ইরমা ভ্যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান প্রজন্ম রাজনীতি সচেতন হিসেবে গড়ে উঠবে। আর সার্জিস আলম বলেছেন, তরুণ প্রজন্ম সুন্দর বাংলাদেশ দেখতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সভায় সমন্বয়করা এসব কথা বলেন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জেলা পর্যায়ে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে এই সভা। কেন্দ্রীয় শহীদ মিনারে এতে অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনীতি বিমুখ একটি প্রজন্ম তৈরি করে জনগণকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এই বৃত্ত থেকে বেরিয়ে এসে তারা একটি রাজনীতি সচেতন প্রজন্ম করতে চান, যারা ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা রাখবে। এই সরকারে যদি আপনারা থাকতে চান, তাহলে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা না নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আপনারা নিশ্চিত করুন। নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়ামে মতবিনিময় সভায় সার্জিস আলম বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এক ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আবারও যদি ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তাদেরও দেশ ছাড়া করা হবে। তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব। যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব। যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব। যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। সিলেট শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় হাবিব আল ইসলাম বলেছেন, জাতীয় সংহতি রক্ষায় সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাত্ররা অবস্থান নেবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে ভূখণ্ড রক্ষায় রাষ্ট্রযন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করবে ছাত্র জনতা। দিল্লির সাথে আমরাও চাই একটা সুসম্পর্ক থাকুক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, দুই দেশের ন্যায্যতার ভিত্তিতে। এক দেশ প্রভুত্বের মতো আচরণ করবে আর এক দেশ দাসত্বের মতো গোলামি করে যাবে, এটা এখন চলতে দেওয়া যাবে না। বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ছাত্র জনতার বিপ্লবকে পুঁজি করে একটি রাজনৈতিক গোষ্ঠী চাঁদাবাজি, দখলবাজি শুরু করেছে। অপরাজনীতির সব অপতৎপরতা 5ই আগস্ট শেষ হয়েছে উল্লেখ করে যারা এখন নতুন করে চাঁদাবাজি শুরু করেছে তাদের সংশোধনের আহ্বান জানান তিনি। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।
ভারতের সাথে কোনো কাজ স্থগিত হয়নি ও সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তি সহ আরও কিছু বড় প্রকল্পে তারা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে তার সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। আর চলমান কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবেন ও কাজ শুরু হবে বলে জানিয়েছেন হাইকমিশনার। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। বৈঠকে চলমান প্রকল্প এগিয়ে নেবার পাশাপাশি দেশটি আরও বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। They also offered something, and we have also devised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদার দ্রুতই ভারত থেকে ফিরে আসবেন উল্লেখ করে দেশটির হাইকমিশনার বলেন, চলমান কোনো প্রকল্পই স্থগিত করা হয়নি। লাইন অফ ক্রেডিটের আওতায় যে $763 কোটি বাংলাদেশ পাবার কথা তাও ছাড় করার আশ্বাস দেন তিনি। They are not stopped. The projects are going on, and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. Have you discussed about this new government? How India deal with this new government? Anything? So we are engaging. We are engaging. Of course, we are very closely engaging with the government. এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য প্রায় 5 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। এটা একটা ছোট 5 কোটি টাকা, কারণ অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। ওরা যারা এরা ছাত্র যারা এটা ডিল করছে, তথ্য উপদেষ্টা এসে তারা ঠিক করবে কারা আসবে ওখানে, যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের এসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। বৈঠকে চলমান লোডশেডিং নিয়ে কোনো এজেন্ডা ছিল না, তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান অর্থ উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির বিষয়ে তৃণমূলে যাওয়া হবে এবং জনমত তৈরি করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনের কর্মকৌশল চূড়ান্ত করতে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতাদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রথমে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও পরে ভিপি নূরের গণ অধিকার পরিষদের নেতাদের সাথে বৈঠক হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং তাদেরকে যৌক্তিক সময় দেয়া হবে। 31 দফা যে সংস্কারের যে বিষয়টি আছে, যেটা আমরা 1 বছর আগে দিয়েছি আপনারা জানেন, এবং 31 দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। আর এখানে যদি 2-1টা সংযোজন করতে হয়, আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমরা সংযোজন করব আগামী দিনে। এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব, দেশের মানুষের কাছে যাব, আগেও গিয়েছি। যেহেতু সংস্কারের বিষয়টি আছে, এটা মানুষের কাছে তুলে ধরবো আমরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অর্থনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে মার্কিন প্রতিনিধি দল। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তার অংশ হিসেবে আগামী 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায় দুই দেশের উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ হবে। আলোচিত মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুর নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস ও কর্মকর্তারা অংশ নেবেন। সংলাপে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি ও মুদ্রানীতি নিয়ে আলোচনা হবে। মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। গণ অভ্যুত্থানের সঙ্গে মার্কিন সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে ওয়াশিংটন বলছে, ইউনূস সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। এদিকে ইউনূস সরকারকে সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটর মেজরিটি হুইপ সিনেটর ডিক ডারবিন।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। সামর্থ্যবানদের ট্যাক্স আদায় ও দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে সরকার। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অডিটোরিয়ামে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আয়কর রিটার্ন নিয়ে এক সভায় কথা বলেন। যারা নিয়মিত কর দিচ্ছেন তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এসব বন্ধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। যারা আয়কর দেওয়ার যোগ্য তাদের ট্যাক্স দেওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, অনলাইন রিটার্ন দাখিল সহজ করতে 12 সেপ্টেম্বর থেকে কল সেন্টার সেবা চালু হচ্ছে। আগামী বছর 1 জুলাই থেকে অনলাইনে সম্পূর্ণ ট্যাক্স রিটার্ন দাখিল করা যাবে। আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি বহু লোকের কিন্তু আছে, তো সবাই ট্যাক্স নেটের আওতায় আসে না। টিন অনেকের আছে ফিল আপ করে না, আর অনেকে ট্যাক্সেবল ক্যাপাসিটি অনেক চলে যায়। আমি বিশদ বলবো না কারা চলে যায়, ট্যাক্স নেট এখনো আসে নাই। সেইগুলো আপনারা যদি আনেন তো বেটার হবে। সঞ্চয়পত্র নিয়ে আর বাইরের থেকে বড় করে টাকা দিয়ে তো আমরা আমাদের চালাতে পারবো না। স্বয়ংসম্পূর্ণ একটা মূল হলো আমরা নিজেরা, আমরা ট্যাক্স। তার মানে আবার জোর করে কারো কাছে ট্যাক্স আদায় করে নিয়ে আসবে, বা যে ট্যাক্স দেয় সে দিচ্ছে, আবার পরের বার তাকে বলে আপনি ডাবল দেন, আরেকজনটা ধরবেন না, সেটা কিন্তু অনেকে মনোকষ্টের কারণ হয়। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।